বিলাসপুর শহরে ঈশানী নামের একটি মেয়ে তার মা ও বাবার সঙ্গে বাস করত। সে দেখতে খুব সুন্দর ছিল এবং বাড়ির সমস্ত কাজকর্মেও সে নিপুণ ছিল। তার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য একটি অনেক ভালো সম্বন্ধ দেখে। ঈশানী, কালকে তোকে দেখতে ছেলের বাড়ি থেকে লোকজন আসবে। আর শোন, কাউকে কিছু বাড়িয়ে বাড়িয়ে বলতে যাবি না এখন। আগে বিয়ে পাকা হবে, তারপর না হয় যাকে ইচ্ছে বাড়িয়ে বাড়িয়ে বলিস। ঠিক আছে মা, আমি কাউকে কিছু বাড়িয়ে বাড়িয়ে বলবো না। আর আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে আমি সবাইকে বাড়িয়ে বাড়িয়ে বলতে যাব? এই বলে ঈশানী সেখান থেকে ঘরে চলে যায় এবং সে ঘরে গিয়ে তার বন্ধু অনামিকাকে ফোন করে। এই অনামিকা, জানিস কালকে না আমাকে দেখতে ছেলে পক্ষ আসবে, আর ওরা বলেছে আমার জন্য 10 ভরি সোনা আনবে, কারণ ওরা অনেক বড় লোক। আর শোন, এই কথাটা কিন্তু তুই কাউকে বলবি না, কেমন? বিশেষ করে লিমাকে একদম বলবি না, কারণ তুই তো জানিস ও আমাকে কতটা হিংসা করে। সেই জন্য শুধু আমি তোকেই বললাম। এই বলে ঈশানী ফোনটা রেখে দিল। তারপর সে আরেকটা বান্ধবী লিমাকে ফোন দিল। এই লিমা, কালকে আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, আর সঙ্গে আবার 10 ভরি সোনাও আনবে। তাই তোর মেকআপ গুলো আমাকে দিস তো। আর শোন, এই কথাটা খবরদার কাউকে বলবি না, ঠিক আছে? শুধু তাই নয়, সে বাড়ির বাহিরে এসে তাদের আশেপাশের সকল প্রতিবেশীদেরকেও তাকে দেখতে আসার কথা বাড়িয়ে বাড়িয়ে বলল। পরের দিন যখন রমেশ তার মাকে নিয়ে ঈশানীদের বাড়িতে আসছিল, তখন ঈশানীদের বাড়ির সামনে কিছু প্রতিবেশী জড়ো হয়ে দাঁড়িয়েছিল। তারা সবাই রমেশের দিকে হাঁ করে তাকিয়েছিল এবং নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিল। দুই পরিবারের সম্মতিতে কিছুদিনের মধ্যে ঈশানী ও রমেশের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন, বৌমা, এই নাও, এতে 50,000 টাকা আছে, এটা যত্ন করে তুলে রেখে দাও। এত টাকা কিসের জন্য মা? আরে, আমার মেয়ে অনুরূপা, মানে তোমার একমাত্র ননদ, অন্য শহর থেকে ডাক্তার হওয়ার জন্য পড়াশুনো করছে, জানো তো? ওকে এই টাকাটা পাঠাতে হবে। আর ওর পড়াশুনোর জন্য আমার ছেলেটা অনেক কষ্ট করে টাকা জোগাড় করছে। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে মা, আমি টাকাগুলো ভালো করে রেখে দিচ্ছি। তারপর ঈশানী টাকাগুলো আলমারিতে তুলে রেখে দেয় এবং সে আর কোনো রকম সময় নষ্ট না করে তাদের পাশের বাড়ির কল্যাণীর কাছে যায়। জানো কল্যাণী, আমার ননদের পড়াশোনার জন্য আমার শাশুড়ি মা আমাকে 3 লক্ষ টাকা রাখতে দিয়েছে। আমার ননদ ডাক্তার হবে, অনেক টাকা খরচ হবে, বুঝলে? আচ্ছা, আমি এবার আসি, এখন আমার অনেক কাজ আছে। এই বলে ঈশানী সেখান থেকে বাজারে চলে যায়। বাজারে গিয়ে সে সবজিওয়ালা এবং দুধওয়ালাকে 3 লক্ষ টাকার গল্প শোনায়। ঈশানী বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে খুব ভালোবাসে এবং সে খুব আনন্দ পায়। পরের দিন যখন রমেশ অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন তাদের পাড়ার এক পানওয়ালা তাকে দেখে বলল, রমেশ, একটা কথা ছিল তোমার সঙ্গে, খুব দরকারি কথা। হ্যাঁ কাকা, কি কথা বলুন। বলছিলাম যে বাড়িতে লাখ লাখ টাকা রাখা ঠিক নয়, দিনকাল ভালো নয়, চুরি হয়ে যেতে পারে, বুঝেছো? 4 লাখ টাকা কম নয়, ব্যাংকে ফেলে দিয়ে এসো, বুঝেছো?
আরে আমি তো শুধু 50,000 টাকা মাকে রাখতে দিয়েছিলাম, কাকা টাকার কথা কিভাবে জানলো? আচ্ছা কাকা, তুমি কি করে জানো আমার বাড়িতে 4 লক্ষ টাকা আছে? আমাকে তো ওই দুধওয়ালা বললো, বাজারে সবাই জেনে গেছে, কেউ বাকি নেই, আমাদের পাড়ার বাচ্চাগুলো সবাই জেনে গেছে, ওই জন্যই তো তোমাকে বললাম। এই কথা শুনে রমেশ তার মার ওপর খুব রেগে গেল। সে বাড়িতে গিয়ে তার মাকে অনেক কথা শোনালো। মা, আমি তোমাকে 50,000 টাকা যত্ন করে রাখতে দিলাম, আর তুমি কিনা সারা পাড়ায় 4 লক্ষ টাকা ঢোল পিটিয়ে এসেছো। কি বলছিস কি? আমি কেন ঢোল পেটাতে যাব? টাকা তো আমি ঈশানীকে রাখতে দিয়েছিলাম। হ্যাঁ রমেশ, কিন্তু আমি তো পানওয়ালাকে কিছু বলিনি, আমি সত্যি বলছি। আমি তো শুধু সবজিওয়ালা আর দুধওয়ালাকে 3 লক্ষ টাকার কথা বাড়িয়ে বাড়িয়ে বলেছি। পানওয়ালাকে তো 4 লক্ষ টাকার কথা আমি বলিনি। ঈশানী, তুমি এত মিথ্যাবাদী কেন? শোনো, আজকের পর থেকে তুমি বাড়িয়ে বাড়িয়ে কাউকে কোনো কথা বলবে না, এটা খুব বাজে স্বভাব, যা বললাম মনে থাকে যেন। হ্যাঁ গো, আমি আর কাউকে কিছু বাড়িয়ে বাড়িয়ে বলবো না, আমি প্রমিস করছি। এরপর রমেশ আলমারি থেকে টাকাগুলো বের করে একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয় এবং সেদিন রাতে তাদের বাড়িতে দুটো চোর আসে। চোর দুটো অনেক খোঁজাখুঁজি করার পরেও টাকা খুঁজে পায় না। পরের দিন সকালবেলা তারা সবাই উঠে দেখে যে বাড়ির সমস্ত জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে আছে। দেখলে তো ঈশানী, তোমার বাড়িয়ে বাড়িয়ে কথা বলার জন্য বাড়িতে চোর এসেছিল। ভাগ্যিস টাকাগুলো আমি সরিয়ে রেখেছিলাম, না হলে তো এতক্ষণে চোর টাকা নিয়ে হাপিস হয়ে যেত। তোমার একটা ভুলের জন্য কি হতো ভাবতে পারছো? আরে হ্যাঁ, বললাম তো আর কাউকে বাড়িয়ে বাড়িয়ে বলবো না, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ ঈশানীর ননদ অনুরূপা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল। অনুরূপা, তুই হঠাৎ বাড়ি চলে এলি কেন? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল? তুই তো পড়াশুনো নিয়ে ব্যস্ত ছিলিস। তা তোর পড়াশুনো শেষ না করেই তুই বাড়ি ফিরে এলি কেন? কি হয়েছে বল না, বল না মা। কি হয়েছে অনুরূপা, বল আমাদেরকে। মা, আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি মা, এমন ভুল যেটা আমার লাইফটাকে ওলটপালট করে দিয়েছে মা। আমি আর বাঁচতে চাই না মা, আমি মরে যেতে চাই। অনুরূপা বিকাশ নামের একটি ছেলেকে খুব পছন্দ করত। তারা দুজনে একসঙ্গে অনেক সময় কাটিয়েছিল। বিকাশ অনুরূপাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে অনুরূপার সাথে বিশ্বাসঘাতকতা করে। অনুরূপা এটা সহ্য করতে পারে না, সে একেবারেই ভেঙে পড়ে। আমি মরে যেতে চাই মা, আমাকে মেরে ফেলো তোমরা। ছি 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 ছি, এসব আমাদেরকে বলতে তো লজ্জা করছে না? আর এসব কথা বাহিরে জানাজানি হলে তোকে কে বিয়ে করবে? সুভদ্রা দেবী রাগে এবং দুঃখে অনুরূপাকে মারধর করতে লাগলো। মা, ওকে মেরো না মা, আমরা যদি ওর সাথে এমন করি তাহলে তো উল্টো পাল্টা ডিসিশন নিয়ে বসবে, তাই আমাদের ওর পাশে দাঁড়াতে হবে। অনুরূপা, তুই চিন্তা করিস না, তোর দাদা তোর পাশে আছে। ওই বিকাশকে আমি ছাড়বো না, ওর ডিটেলসটা আমাকে দে, আমি ওর নামে কেস করব। আর মা, তুমি চিন্তা করো না, আমি অনুরূপার জন্য একটা খুব ভালো ছেলে দেখবো যে ওকে খুব ভালোবাসবে। আর কাঁদিস না মা, তুই যা হবার তা তো হয়েই গেছে। আর এই কথাটা যেন বাহিরের কেউ না জানে, জানতে পারলে সারে সর্বনাশ হয়ে যাবে।
ঈশানী সবকিছু জানার পর ঘরে চলে যায়। সে ঘরে গিয়ে আগে তার মাকে ফোন করে এবং তার ননদের নামে বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে লাগে। মা জানো, আমার ননদ না প্রেগনেন্ট, ওর এখনো বিয়েই হয়নি আর ও মা হতে চলেছে। আসলে একটা ছেলের সঙ্গে ওর সম্পর্ক হয়েছিল, কিন্তু ছেলেটা ওকে ধোঁকা দিয়েছে। খুব খারাপ হলো অনুরূপার সঙ্গে। আর তুই শোন, আমাকে বলেছিস এই কথাটা আবার বাইরের কাউকে বলিস না, কেমন? না হলে তোর শ্বশুর বাড়ির অনেক বদনাম হয়ে যাবে। ঠিক আছে মা, আমি রাখছি। আর কাকে বাড়িয়ে বাড়িয়ে বলা যায়? হ্যাঁ, কল্যাণীকে বলি, ও তো আমার নিজের লোক, তাই না? আমার খুব কাছের বন্ধু তো, আর পাশের বাড়িতেই থাকে। ওকে বাড়িয়ে বললে ও কাউকে বলবে না। এই বলে সে কল্যাণীকে ফোন করে এবং তার ননদের নামে বাড়িয়ে বাড়িয়ে বলে। তারপর আর কি, একে একে সারা এলাকায় খবরটি তীরের গতিতে ছড়িয়ে পড়ে। রমেশকে তাদের আত্মীয় স্বজন ফোন করতে শুরু করে। আশেপাশের সবাই তাদেরকে নিয়ে নানান রকম আজে বাজে মন্তব্য করতে থাকে। এসব দেখে অনুরূপা একদম ভেঙে পড়ে। সে সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে সুসাইড করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় রমেশ দরজা ভেঙে অনুরূপাকে বাঁচিয়ে নেয়। দাদা, আমাকে বাঁচালি কেন? আমাকে মরে যেতে দে, আমার জন্য এসব হচ্ছে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমার জন্য এই বাড়ির এত বদনাম হচ্ছে, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। বদনাম তোর জন্য হয়নি, বদনাম যার জন্য হয়েছে সে এই বাড়ি থেকে অবশ্যই চলে যাবে। ঈশানী, এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি সারা পাড়ায় আমার বোনের নামে নিন্দা গেয়ে এসেছো। আমার বোনের জীবনের কথা একবারও ভাবলে না তুমি? ছি ঈশানী, ছি, এটা আমি তোমার কাছ থেকে কোনোদিন আশাই করিনি। আমি কিছু করিনি, আমি তো শুধু কথায় কথায় কল্যাণীকে একটু বাড়িয়ে বলেছি। ও তো আমার কাছের বন্ধু, তাই। চুপ, আর কোনো কথা নয়। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রমেশ ঈশানীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেই দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার মা তাকে বলল, রমেশ, এরকম করিস না। এমনিতেই সারা পাড়াতে আমাদের বদনাম হয়ে গেছে, আর এখন যদি বাড়ির বউকে আমরা বের করে দেই, লোকেরা আরো নানান রকম বাজে বাজে মন্তব্য করবে, আমাদেরকে থুথু করবে। তাই ওকে ছেড়ে দে, ওর কোথাও যাওয়া হবে না, ও এখানেই থাকবে। কিন্তু ওর মতো ও একাই থাকবে, আমাদের কারো সাথে ওর সম্পর্ক থাকবে না। ঈশানীকে সেই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু সেই বাড়ির সবার মন থেকে সে অনেক দূরে সরে গিয়েছিল। আমাদের কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজন।